মহাভারতের মহানায়ক বলা হয়েছে, ঠিক আছে? ভীষ্মকে কি বলা হয়েছে? আর আসল নাম কি? দেবব্রত। ভীষ্ম মানে প্রচন্ড, ভীষ্ম মানেটা কি? জন্ম ও দেবত্ব। পিতা মহারাজ শান্তনু, মাতা দেবী গঙ্গা। ভীষ্ম জন্মগ্রহণ করেন বসুদেব এক দেব রূপ থেকে। বসুদেবের এক দেব, সেই অষ্টবসুর এক রূপ থেকে, দেব রূপ থেকে ওনার জন্ম হয়েছে। বোঝা যাচ্ছে? একটু আগে আলোচনা করেছি, অষ্টবসু 7 জনকে মেরে দিয়েছে, আর একদম লাস্ট যে বসু তাকে মারতে দেয়নি। বোঝা যাচ্ছে? সে কে? ভীষ্ম। এই, ভীষ্ম। হ্যাঁ, দেবব্রত, ঠিক। 8 বছর অভিশাপের ফলে তাদের মর্ত জন্ম নিতে হয়েছিল। সপ্তবসুকে গঙ্গা জন্মের পরেই মুক্তি দেন। দেবব্রত অর্থাৎ ভীষ্ম ছিলেন অষ্টম বসু। তিনি অভিশাপ অনুসারে দীর্ঘ জীবন যাপন করেন, ঠিক আছে? শিক্ষা জীবন। গঙ্গা তাকে নিয়ে স্বর্গীয় গুরুদেব দের কাছে পাঠান। তিনি শিক্ষা লাভ করেন পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা। দেবগুরু ভৃগু ও ব্রহ্মার আশীর্বাদ, নীতি, রাজনীতি, শাস্ত্রবিদ্যা, ধর্ম, যুদ্ধবিদ্যা, ধনুর্বিদ্যা সবই শিখেছেন। তাকে বলা হয় সমগ্র ভূপৃষ্ঠের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা ও জ্ঞানী। একটু আগে আমি বলেছি, ঠিক আছে? গঙ্গা তাকে নিয়ে স্বর্গীয় গুরুদের কাছে পাঠান, মানে স্বর্গের গুরুদের কাছে পাঠিয়ে দেয়। সেখানে তার গুরুদেব কে ছিল? পরশুরাম। পরশুরাম কিন্তু ভগবানের আর এক অবতার, ঠিক আছে? ভীষ্ম প্রতিজ্ঞা তার জীবনের মোড়। মহারাজ শান্তনু সত্যবতীকে বিয়ে করতে চাইলে সত্যবতীর পিতা শর্ত দেন যে তার নাতিরাই হস্তিনাপুরের রাজা হবে। এতে বাধা হয়ে দাঁড়ায় দেবব্রত, কারণ তিনি সকল সিংহাসনের জন্য যোগ্য উত্তরসূরি। রাজ্যের শান্তি ও পিতার সুখের জন্য দেবব্রত প্রতিজ্ঞা নেন আজীবন ব্রহ্মচর্য পালন করবেন, কখনো রাজ সিংহাসন দাবি করবেন না, কুরু বংশের সেবায় জীবন উৎসর্গ করবেন। এই ভয়ঙ্কর ও কঠিন প্রতিজ্ঞার জন্য দেবতা মানব সবাই বিস্মিত হয়, তাই তার নাম ভীষ্ম। কুরু বংশের অভিভাবক। ভীষ্ম ছিলেন শান্তনুর মৃত্যুর পরবর্তী সময়ে কুরু বংশের অভিভাবক। শিশু চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্যকে রক্ষা করেন। চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য কে ছিল? ওর ভাই কিন্তু, মানে সৎ মায়ের 2 ছেলে। বুঝতে পারছো না? বুঝতে পারছো? হ্যাঁ। পরে পাণ্ডু, ধৃতরাষ্ট্র ও বিদুরের জন্মের পথ প্রশস্ত করেন। পাণ্ডব ও কৌরব দুই পক্ষেরই শ্রদ্ধেয় গুরুজন ও উপদেষ্টা। অমরত্ব ও বর, মানে আমি এই বংশের যে লিস্ট, এটা দেখ পরে আমি আলোচনা করবো এটা নিয়ে, এটা আমি আসছি পরে। কুরু বংশের অভিভাবক, ঠিক আছে? আচ্ছা, অমরত্ব ও বর। ভীষ্ম জন্ম থেকেই একটি বিশেষ বর লাভ করেছিলেন, ইচ্ছা মৃত্যু। অর্থাৎ তিনি যখন ইচ্ছা তখনই মৃত্যুকে গ্রহণ করতে পারবেন। এই বরই তাকে অজাতশত্রু ও অদম্য যোদ্ধা করে তোলে। কুরুক্ষেত্র যুদ্ধ ও ভীষ্ম। কৌরবদের পক্ষে যুদ্ধ করতে বাধ্য হন এবং তিনি সিংহাসনের রক্ষক, তার সামনে কেউ দাঁড়াতে পারত না। পাণ্ডবরা তাকে পরাজিত করার উপায় খুঁজে পান শিখণ্ডী এর মাধ্যমে। শিখান্ডী, শিখান্ডী মানে এরও একটা কাহিনী আছে, ঠিক আছে? পরে বলবো আমি। যাকে ভীষ্ম নারী জন্মের কারণে অস্ত্র ধারণ করে আঘাত করতে পারতেন না। মানে এই শিখণ্ডী ওই যে বিচিত্রবীর্য আর এই যে, হ্যাঁ, চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্যের জন্য অম্বালিকা, অম্বা আর একজন বোনের নাম মনে নেই, 3জনকে উনি তুলে এনেছিলেন, এদের সঙ্গে বিয়ে দিয়েছিলেন, চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য। এর মধ্যে একজন, মানে একজনের আর কি ভীষ্মকে ভালো লেগেছে, বেশ 3 বোনের মধ্যে একজনের। উনি কিন্তু ওই বলেছিলেন যে আমি বিয়ে করবো না। সৎ মায়ের 2 ভাইয়ের জন্য ও ওই, মানে তখনকার দিনের সেরা 3জন সুন্দরী ছিল বিশ্বের। উনি বলছে আমার ভাইদের সঙ্গে ওই সেরা সুন্দরীর বিয়ে দেবো, বুঝে? তো উনি ওই 3জনকে তুলে নিয়ে চলে এসেছে, এনে ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়েছিল। কিন্তু ওই ওদের মধ্যে একজন বোন বলেছিল, ভীষ্মকে বলেছিল যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তোমাকে দেওয়ার মতো আমার কাছে একটা ছুরি দিয়েছিল। তখন, মানে তখন একটা সুন্দরী নারী তাকে মানে এরকম প্রত্যাখ্যান করছে, সে একটা অপমানিত হয়েছে, বুঝতে পেরেছিস? তখন ও প্রতিজ্ঞা করছে যে আমি তোমার মৃত্যুর কারণ হবো, পরের জন্মে আমি তোমার মৃত্যুর কারণ হবো, ঠিক আছে? তখন ও তপস্যা করে, তপস্যা বলে ও। কিন্তু উনি যে ও যখন, মানে ওই শিখণ্ডী ওই মানে পাণ্ডবদের হয়ে যুদ্ধ করতে এসছে, কিন্তু শিখণ্ডীকে দেখে ভীষু চিনতে পেরেছে যে এই সেই। বুঝতে পারছি না? বুঝতে পারছি?
হ্যাঁ প্রত্যাখ্যান করেছিলাম তখন। ওনার প্রতি ভীষ্মের ইচ্ছা ছিল যে ওকে বিয়ে করবে, কিন্তু যে প্রতিজ্ঞা বলছে, আমি প্রতিজ্ঞার কারণে তোমাকে আপন করতে পারলাম না, এই জন্মের মতো আমি পারলাম না। দেখো আগেকার দিন তাহলে কথা কতটা হতে পারে, কথার দাম কতটা এখন আর কথার দামের জন্য নিজের মানে যে আর কি এরকম প্রস্তাব নিয়ে এসছে এরকম, যে এই সমস্ত কিছুকে জলাঞ্জলি হয়ে যাচ্ছে কথার কারণে। একটা যে আমি কথা দিয়েছি, তারা তো মরে গেছে চলে গেছে, তাও উনি ওনার কথাতে অটুট। এরকম এরকম মানুষ এখন পাবে? তো আমি কেন এই এদেরকে আমি ফলো করতে বলছি, আমি মানে আইডিওলজি চেঞ্জ করতে বলি না সবসময়? যে আমাদের যে যারা আইডিওলজি তারা কি করছে, আর আমাদের এই যে মানে ইতিহাস, আমাদের যে ইতিহাস, যে ভীষ্ম, দ্রোণাচার্য, অর্জুন, এরা কি করে? আইডিওলজি আমাদের চেঞ্জ করা উচিত, এদেরকে ফলো করা উচিত। এরা দেখো কি করছে কথার জন্য, এদেরকে যদি ফলো করে এখনকার ভবিষ্যৎ প্রজন্ম, তাহলে কি তারাও ওরকম হবে, এদের মধ্যে হবে নাকি? যে যাকে ফলো করবে তাদের মধ্যে হবে। আমি তো সেই কারণেই মানে ইসকন চাইছে কি, মানে ইয়ং যুবকরা আমাদের এই মানে অতীতের যে মহানায়ক আছে যারা মহান মহান, মহাভারত রামায়ণে একটা মহান মহান হনুমান, হ্যাঁ, রামচন্দ্র, লক্ষণ, এক একটা মানে কি বলবো, এমন এমন সব ব্যক্তিত্ব, এদেরকে যদি কেউ মানে ফলো করে তো তার জীবন বদলে যাবে। তাকে দেখে সে তো নিজেকে পরিবর্তন করবে, তাকে দেখে আরো অনেকে মানে জীবনটা পরিবর্তন করবে। এখানে কি বলছে এখন? মৃত্যু ও মহাভারতের জ্ঞান, ঠিক আছে। আচ্ছা, ও অর্জুন শিখণ্ডীর কে ঢাল করে ভীষ্মকে বিদ্ধ করেন, মানে শিখণ্ডী যে এসছে, ভীষ্ম কি করেছে, অস্ত্র ত্যাগ করে দিয়েছে। সেই আগেকার যে ফিলিংস চলে এসছে, তখন বলছে যে আমার কারণে এ নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছে। সেই একটা এর থেকে তিনি পতিত হন কিন্তু মারা যান না, এতটা শক্তি। হ্যাঁ, সরসজ্জায় ওইভাবে ফেলে রেখেছে। মানে তাও কি বলছে লাস্টে হার্টটা ঝুলে আছে, পালিশ বলে না, পালিশ না অর্জুন, তুমি যে তীরে আমাকে শুইয়ে দিয়েছো সে তীরই দাও। তখন এই দুদিক থেকে দুটো অ্যাঙ্গেল করে তীর করে দিয়ে দেখবি হাতটাকে এরকম শিখণ্ডী। শিখণ্ডী, কারণ শিখণ্ডী সম্পর্কে অনেক শাস্ত্রে অনেক রকম আছে, কেউ বলে পুরুষ, কেউ বলে অর্ধ নারী অর্ধ পুরুষ, এটা মানে যেটাকে বলা হয়। তো এরকম তখনকার দিনে ছিল যে কোনো হিজড়ে যদি কোনো মানে সামনে আসে, তো অনেকে অস্ত্র ত্যাগ করে। তখনকার দিনে এরকম ছিল, মানে ক্ষত্রিয়রা এরকমই, মানে এদের সামনে অস্ত্র ধরবে না, ত্যাগ করে দেবে। হ্যাঁ, বাদ দাও। তো সরসজ্জায় 58 দিন শুয়ে থেকে তিনি যুদ্ধে কি ঘটেছেন সবই দেখেছেন। মৃত্যু ও মহাভারতের জ্ঞান। উত্তরায়ণ সূর্যোদয়ের সময় ভীষ্ম তার ইচ্ছা মৃত্যু গ্রহণ করেন, ঠিক আছে। সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়ণ আছে জানো তো, উত্তর দিকে আর দক্ষিণ দিকে। মৃত্যুর আগে তিনি যুধিষ্ঠিরকে রাষ্ট্রনীতি, ধর্মনীতি, রাজনীতির গূঢ় ব্যাখ্যা দেন, যা মহাভারতের শান্তি পর্ব ও অনুশাসন পর্বে লিপিবদ্ধ আছে। হয়ে যাচ্ছে, মানে মৃত্যুসজ্জায় শুয়ে এই কিরকম তাহলে ক্ষমতা ছিল ভীষ্মের, তুমি চিন্তা করো। সরসজ্জা, ঠিক আছে, এপুড় ওপুড় হয়ে গেছে, আমাদের সামনে চিমটি কাটলে কি হয়, বা এটা সূচ ফুটিয়ে দিলে, রক্ত টেস্ট করতে গেলে সূচ ফোটালে করি, ইঞ্জেকশনের সামনে ফুটো দেবে ইঞ্জেকশন, তাই আমরা করতে চাই না। আর ওনার সারা শরীরে তীর বিদ্ধ, সেখানে শুয়ে শুয়ে কি করে উনি এরকম, যে দুটো পর্ব ওনাকে নিয়ে মানে ওনার কথোপকথন হয়েছে যুধিষ্ঠির মহারাজের সঙ্গে, এটা দুটো পর্ব আছে, শান্তি পর্ব ও অনুশাসন পর্বে লিপিবদ্ধ। চেষ্টা করে দেখো। চরিত্র মূল্যায়ন। ভীষ্ম ছিলেন ত্যাগের প্রতীক, ধর্মনিষ্ঠ, সত্যবাদী, ব্রহ্মচারী, অতুলনীয় যোদ্ধা, নীতিবান, রাষ্ট্রচিন্তক, ধর্ম ও কর্তব্যের দৃঢ় অনুসারী। তার চিন্তা, নীতি ও সাহস ভারতীয় আদর্শের অংশ হয়ে গেছে।